আমরা গুগল ম্যাপ দেখে বাটু ফিরিঙ্গি বিচে আসলাম। তো আমরা ঠিক শিওর ছিলাম না যে এইটাই এক্স্যাক্ট ভিউ পয়েন্ট কিনা। তো একজন বসেছিল, আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে ইজ ইট দি মেইন ভিউ পয়েন্ট অফ বাটু ফিরিঙ্গি বিচ। আমি জানি না কীভাবে ও আমার মুখের দিকে তাকে হঠাৎ করে বলে বসলো, বাঙালি ভাই। তো তখন আসলে আমরা বাংলায় কথা বললাম এবং ওই ভাইয়ের বাসা হচ্ছে গাইবান্ধাতে, উত্তরবঙ্গের মানুষ। আমাদের বাড়ি বগুড়া, নওগাঁ, তো আমরাও উত্তরবঙ্গের মানুষ। ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। এই বাটু ফিরিঙ্গি বিচ থেকেও কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। এখানে জেট স্কি আছে, প্যারাসেলিং আছে, আর এখান থেকেও আপনি চাইলে বোট নিয়ে মানকি বিচে যেতে পারবেন। সেক্ষেত্রে হয়তো একটু বেশি চার্জ করবে, বাট আপনার সাথে যদি স্কুটি থাকে তাহলে আপনি সরাসরি ন্যাশনাল পার্কে গিয়ে ওখান থেকেই বোটে যেতে পারবেন। তবে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে আপনি যদি লঙ্কাবিতে আইল্যান্ড হপিং করে থাকেন, ম্যানগ্রোভ ট্যুর করে থাকেন, তাহলে নতুন করে আপনাকে আর এখানে বোট নিয়ে কোনো বিচে যাওয়ার দরকার নাই। বেটার হচ্ছে আপনি ন্যাশনাল পার্কে হাঁটেন। ন্যাশনাল পার্কের ভেতরেও অনেক সুন্দর বিচ আছে, সেইখানে গিয়ে গাছের ছায়ায় বসে থাকেন। দ্যাট উড বি এ বেটার এক্সপিরিয়েন্স। বাটু ফিরিঙ্গি বিচ থেকে ফেরার পথে একদম মেন রোডের সাথেই লাগানো এখানে ছোট্ট একটা বিচ, অল্প একটু স্যান্ডি এরিয়া, বড় বড় কিছু পাথর আছে। এইটার নাম ওরা দিছে মিয়ামি বিচ, কেন জানি না। এটার সাথে আমি মিয়ামি বিচের ছবি দেখছি ক্যালিফোর্নিয়াতে সম্ভবত, সেইটার সাথে এইটার এমন কোনো মিল আমি দেখতেছি না যে এটার নাম মিয়ামি বিচ হতে পারে, সম্ভবত অন্য কোনো কারণে। বাট রাস্তার একদম পাশে বিকালবেলা চাইলেই এসে বসে থাকা যায়, ঠান্ডা বাতাস হচ্ছে, আর এখানেও কিছু সবুজ গাছপালা আছে বিচের সাথে। এটাই এখানকার স্পেশালিটি, এছাড়া আলাদা করে কিন্তু আর কিছু চোখে পড়তেছে না। পেনাংয়ে যদি সমুদ্রে গোসল করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে গুগলে সার্চ করলে হয়তো বাটু ফিরিঙ্গি বিচের কথা বলবে। ওইখানে অ্যারেঞ্জমেন্টটা ভালো, ওইখানে বিচ সাইড বাথরুম আছে, সেখানে গিয়ে আপনি শাওয়ার নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। বাট যদি পানির কোয়ালিটির কথা বলি তাহলে এই মিয়ামি বিচে কিন্তু পানির কোয়ালিটিটা বেটার। আর একটা বেটার যেটা সেটা হচ্ছে এইখানে একদম বিচের উপরেই গাছ আছে, সো আপনি গোসল করতে চাইলে ছায়ার ভেতরে থেকেই গোসল করতে পারবেন, আপনাকে রোদে গিয়ে গোসল করতে হবে না। আর এখানে ঢেউটাও মনে হচ্ছে যে একটু বড়, যেহেতু পাথর আছে বড় বড়, সো এখানে ঢেউটা একটু বড়, সো সেদিক থেকেও হয়তো গোসল করলে মজা লাগবে। ইনফ্যাক্ট এইখানেও কিন্তু আমি বে টাওয়ার দেখতেছি, মানে যেটা হচ্ছে বিচে আপনি গোসল করার সময় আপনার উপরে চোখ রাখবে। আর সামনে কিছু কনস্ট্রাকশন দেখতেছি, আমি শিওর ওইখানে গেলে ওয়াশরুম, চেঞ্জ রুম সবই পাওয়া যাবে, সো এইখানেও চাইলে আমরা গোসল করতে পারতাম।
আজকে সারাদিন ঘুরে ভীষণ টায়ার্ড ছিলাম, বিকাল থেকে রুমে ঘুমাচ্ছিলাম। এরপরে জানি না, মানে দুপুরে খাইছিও অনেক, আমার মনে হচ্ছিল রাত্রে আর খেতেই হবে না। হঠাৎ করে ঘুমের মধ্যে মনে হলো যে ক্ষুধা লাগলো এবং আমি ইমিডিয়েটলি উঠে, মানে কোনো রকম আলসামি না করে উঠেই বের হয়ে আসছি। এবং রেস্টুরেন্টে খেতে আসার সময় হঠাৎ করে দেখলাম যে মানে আতশবাজির একটা খেলা শুরু হইলো। আমি গত কয়েকদিন থেকেই এটা দেখতেছিলাম, মালয়েশিয়াতে এটা আসার পর থেকেই দেখতেছি রাত্রে হঠাৎ হঠাৎ করে ফায়ারওয়ার্ক শুরু হয়, শব্দ, প্রচণ্ড শব্দ এবং আলো। তো আজকে হঠাৎ করে আমার সামনে থেকেই শুরু হয়েছে এবং দৌড় দিয়ে এসে দেখি যে ওইখানে আসলে কোনো একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালের আজকে সম্ভবত এন্ডিং, মানে গত 5-6 দিন ধরে এটা চলতেছিল, আজকে সম্ভবত এন্ডিং। এবং এইটা ভেরি সিমিলার টু আওয়ার দুর্গাপূজা, মানে দুর্গাপূজার দশমীতে যেরকম করে শেষের দিন বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বিভিন্ন রকম সাজসজ্জা করে আসে, ঠিক সেই রকম এইখানে অসংখ্য গ্রুপ, তারা বিভিন্নভাবে গাড়ি সাজাইছে, নিজেরা বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করতেছে। আমি জানি না এক্স্যাক্টলি এটা কী বলে, বাট এরকম ভিডিও আমরা সাধারণত চাইনিজ নিউ ইয়ারে বা এরকম ফেস্টিভ্যালে দেখি। সো জানি না আমার হঠাৎ কেন ক্ষুধা লাগলো, হঠাৎ কেন আমি এত তাড়াতাড়ি করে রাস্তায় বের হয়ে গেলাম। সম্ভবত এইটা আমার দেখার ব্যাপারটা কপালে ছিল আর কি, সেই কারণে বের হয়ে আসছি। সো চাইনিজ নিউ ইয়ার বা ওই টাইপের যে ফেস্টিভ্যাল, এগুলো সাধারণত আমরা টিভিতে দেখি, খবরে পড়ি, সামনাসামনি কখনোই দেখার সুযোগ হয়নি। আজকে কিন্তু সেটা পূরণ হলো। পেনাংয়ে আমাদের আজকে শেষ রাত, আর মালয়েশিয়াতে সেকেন্ড লাস্ট। কালকে সকালে আমরা ট্রেনে করে কুয়ালালামপুর যাচ্ছি পেনাং থেকে, 4 ঘন্টার একটা জার্নি। এবং এটা কিন্তু পেনাংয়ের জর্জ টাউন থেকে ট্রেনটা ছাড়ে না, এটা পেনাংয়ের মেন যে ভূখণ্ড, অর্থাৎ পেনাং সেন্ট্রাল বাটার রোড স্টেশনের নাম, ওইখান থেকে আমাদের টিকিট লাগছে 102 রিঙ্গিত করে। 3 রকমের ট্রেন আছে, গোল্ড, প্লাটিনাম এবং এক্সপ্রেস। সো প্লাটিনাম ট্রেন ছাড়ে প্রথমটা সকাল 5:30টায়, তারপর 6:30টায়, এরপরে 7:55-তে গোল্ড একটা ছাড়ে, ওইটার ভাড়াটাই সবচেয়ে কম এবং ওইটাই সবচেয়ে পপুলার মেবি। ওইটার সিট কিন্তু শেষ হয়ে গেছিলো, তো আমরা 6:30টার প্লাটিনামে যাচ্ছি। আর এক্সপ্রেসে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এক্সপ্রেস আবার দুপুর 1টার দিকে ছাড়ে। সো ওইটা গেলে আমরা বিকালে বা সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছাবো। আমাদের ইচ্ছা হচ্ছে যে কুয়ালালামপুর একটু তাড়াতাড়ি পৌঁছে বিকালটা বা সন্ধ্যাটা আমরা একটু শপিং টপিং করে কাটাবো। পেনাংয়ে 2টা ব্রিজ আছে যেটা সমুদ্রের ওপরে। এইটা হচ্ছে প্রথম ব্রিজ, এটার দৈর্ঘ্য 10 কিলোমিটারের মতো। আর নতুন একটা ব্রিজ বানানো হয়েছে, সেটার দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটারের উপরে এবং এটা অনেক বেশি কার্ভি, অনেক বাঁকানো। তো আমরা স্কুটি নিয়ে ভাবতেছিলাম যে এই ব্রিজ একবার ঘুরতে আসবো, যদিও এখানে নিশ্চয়ই দাঁড়ানো যাবে না, বাট ভাবছিলাম যে জাস্ট এপার ওপার করবো। পরে চিন্তা করলাম যে যেহেতু আমরা ট্রেনে ওঠার জন্য আমাদের গ্র্যাব নিয়ে এরকম এই ব্রিজটা পার হইতেই হবে, সো এই জন্য আমরা স্কুটি নিয়ে আসি নাই। এখন কিন্তু আমরা এই ব্রিজটা পার করতেছি। 6:30টায় আমাদের পেনাং থেকে কুয়ালালামপুরের ট্রেন। আমরা বেশ তাড়াতাড়ি 5:30, 5:45 বাজে এখন, 5:45টার ভেতরে আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। এবং মজার বিষয় হচ্ছে এইখান থেকেই হেঁটে জাস্ট আমি বাস স্ট্যান্ডে চলে যেতে পারবো, ফেরি টার্মিনালে চলে যেতে পারবো। তার মানে হচ্ছে ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড এবং ফেরি সব একই বিল্ডিংয়ে মোটামুটি একই সাথে কানেক্টেড। এবং বাইরে থেকে যে বাসগুলি আসে অন্যান্য শহর থেকে, তারা কিন্তু আইদার এখানে আসবে বা ট্রেনেই আসুক বা যাই আসুক এখানেই আসবে, এখান থেকেই তারা ফেরিতে উঠে খুব সহজেই জর্জ টাউনে চলে যেতে পারবে। এই হলো আমাদের ট্রেন। এটা কিন্তু এদের এক্সপ্রেস ট্রেন না, এটা হচ্ছে এদের প্ল্যাটিনাম ট্রেন। এক্সপ্রেস ট্রেন আরেকটু ফাস্টার, আধা ঘন্টা আগে যায়, বাট এইটা কিন্তু আমাদের জন্য ডেফিনেটলি এক্সপ্রেস, কারণ এইটা যে স্পিডে যাবে আমাদের টপ স্পিডের ট্রেনগুলোও কিন্তু তার ধারে কাছে থাকবে না। পেনাং থেকে কুয়ালালামপুর মোটামুটি 330 কিলোমিটার ডিস্টেন্স। আমরা 4 ঘন্টা 5 মিনিটে চলে আসলাম ট্রেনে করে। এই হচ্ছে আমাদের ট্রেন। জার্নিটা ভালো ছিল, খুবই স্মুথ। তবে একটু প্রিপারেশন নিয়ে ট্রেনে উঠলে মনে হয় আরেকটু ভালো হইতো। যেমন এইখানে সিটগুলো বেশ ফ্ল্যাট, যার কারণে একটা নেক পিলো থাকলে হয়তো আরেকটু কমফোর্টেবল হইতো জার্নিটা। এছাড়া ট্রেনের ভেতরে ওরা টেম্পারেচার মেনটেন করে মোটামুটি 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। সো এটা আমাদের জন্য একটু ঠান্ডা। আমরা যদি একটু হালকা শীতের কাপড় সাথে রাখতাম তাইলে হয়তো আর একটু কমফোর্টেবল হইতো। আর আমাদের সাথে আসলে একটু খাবার রাখার দরকার ছিল। ট্রেনের ভেতরে এখানে কোনো খাবারের কামরা বা এরকম কিছু নাই, সো আমাদের নিজেদের একটু খাবার ক্যারি করা উচিত ছিল। এইটা করলে আমার মনে হয় যে খুব চমৎকার একটা জার্নি হবে। কোনো রকমের ঝামেলা নাই, কিচ্ছু নাই, সোজা এসে কেএল সেন্ট্রালে পৌঁছে গেলাম।
এয়ারে আসলে কিন্তু আমাকে আবার এয়ারপোর্ট থেকে আবার কুয়ালালামপুর শহরে আসতে হইতো, বাট ট্রেনে আসার কারণে আমি কিন্তু ডিরেক্ট একদম কুয়ালালামপুর সেন্ট্রালে চলে আসলাম। এখান থেকে আমার হোটেল 5 মিনিটের হাঁটা দূরত্ব। প্রায় 10 দিন মালয়েশিয়ায় থেকে খুব বেশি মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারিনি, কয়েকটা শব্দ শিখছি। তার মধ্যে একটা হচ্ছে তেন্দাস, যেটার মানে বাথরুম, আর একটা হচ্ছে কেলুয়ার মানে এক্সিট। প্লেনে বোর্ড করতেছি। সো রেটিং টাইম, শ্রীলঙ্কাকে আমি দিছিলাম 4, মালয়েশিয়া ডেফিনেটলি 7। শুধু ন্যাচার দিক থেকে চিন্তা করলে আন্দামানের থেকে একটু পিছিয়ে থাকবে, বাট অন্যান্য সুযোগ সুবিধা এবং আপনি এখানে এসে মোটামুটি ইউরোপিয়ান একটা কান্ট্রির ফ্লেভার পাবেন, সব মিলায় 7। Thanks for watching. Please subscribe and hit the bell icon.